হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা টাকা মামলা দিয়ে মিথ্যা অনেক শাস্তি দিয়েছে। আমি এটা করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝুলানো। আপারে 4 আগস্ট 2024 বিএনপির মুরত ছিল না। এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? আমার বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি করে আগুন দিচ্ছে, ওদের বাড়ি করে আগুন দিচ্ছে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি আছে খুঁজে বার করবে। শেখ হাসিনা ফিরতে চাইছে এবং ফিরবে, কনফার্ম, তার কথার পরিবর্তন হবে না। রিকশাওয়ালা থেকে শুরু করে যত সাধারণ মানুষ আছে সবাই স্বাগতম জানাও। ওটা নিয়ে মন্তব্য করতে রাজি। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ ভালো নাই। ঠিক সেই দিনেই এবার দিল্লি থেকে প্রকাশ্যে আসছেন তিনি। শুধু বার্তা নয়, বাংলাদেশে ফেরার সম্ভাব্য সময়সূচি নিয়েও আসতে পারে ঘোষণা। আমরা শেখ হাসিনাকে আইনের মুখোমুখি করতে চাই। তখন আইন সিদ্ধান্ত নেবে যে শেখ হাসিনা কি দোষী নাকি নিরপরাধ। যদি সে দোষী হয় শাস্তি ভোগ করবে, যদি নিরপরাধ হয় তাহলে সে খালাস পাবে সবকিছুতে। বাংলাদেশে যদি ফিরে না আসে, ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনা আমার কমন সেন্স বলেনি ফিরে আসবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঘটনাটি ঘটেছে তার আলোকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দর্শক, ভিডিওর মূল অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন মূল বিষয়টি। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দর্শক, ভিডিওটি শুরু করি। এবার দিল্লি থেকে প্রকাশ্যে আসছেন তিনি। শুধু বার্তা নয়, বাংলাদেশে ফেরার সম্ভাব্য সময়সূচি নিয়েও আসতে পারে ঘোষণা। কিন্তু কেন হঠাৎ এই সময়ে? যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরের পরপরই কেন এই ঘোষণা আসছে? শেখ হাসিনা কি ভারত আর যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন? তবে কি বাংলাদেশের রাজনীতি আবারও চলে যাচ্ছে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে? বাংলাদেশ সময় 5 আগস্ট সন্ধ্যা 6:30 নয়াদিল্লির দ্য ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়া আয়োজিত এই আলোচনা সভা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, যেখানে প্রথমবারের মতো সরাসরি কথা বলবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন সজীব ওয়াজেদ জয়, আর সশরীরে উপস্থিত থাকবেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নয়ফেল, ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান সহ আওয়ামী লীগের একাধিক নেতা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে অনুষ্ঠানের দাওয়াতপত্রে। সেখানে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করবেন। এই একটি লাইনই পুরো ঘটনাটিকে অন্য মাত্রা দিয়েছে, কারণ মাত্র কয়েক সপ্তাহ আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। অর্থাৎ 5 আগস্ট যদি তিনি দেশে ফেরার দিন তারিখ আরও নির্দিষ্ট করেন, তাহলে সেটি হবে তার আগের বক্তব্যের পরবর্তী ধাপ। গল্পটা কেবল শেখ হাসিনার দিল্লি সভার মধ্যেই সীমাবদ্ধ নয়। ঠিক এই সভার কয়েকদিন আগেই ঢাকায় ঘটে গেছে বড় ধরনের এক কূটনৈতিক তোলপাড়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর 3 দিনের সফরে ঢাকা এসেছিলেন। তিনি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে। কিন্তু পর্দার আড়ালে আসল খেলাটি ঘটেছে অন্য জায়গায়। আওয়ামী লীগ নেতার পাশাপাশি মার্কিন দূত 1.5 ঘন্টা বৈঠক করেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। আর সেই বৈঠকের কয়েক ঘন্টার মধ্যে ভারতীয় হাইকমিশনার জরুরি তলবে ঢাকা ছেড়ে সোজা উড়ে যান নয়াদিল্লিতে। দেশটির একাধিক সাংবাদিক জানিয়েছে, দিল্লিতে গিয়ে দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। মার্কিন বিশেষ দূত আর ভারতীয় হাইকমিশনারের এই দৌড়ঝাঁপের পরপরই দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণার আনুষ্ঠানিক প্রস্তুতি। প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন কি তবে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে কোনো সমঝোতার পথ খুঁজছে? শেখ হাসিনা কি তবে ওয়াশিংটন এবং দিল্লির কাছ থেকে কোনো সবুজ সংকেত পেয়েছেন, যার কারণে তিনি এত বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? আগস্ট মাসটি যেন আওয়ামী লীগের জন্য অভিশপ্ত মাস। এই মাসে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই মাসে গ্রেনেড হামলা হয়েছিল শেখ হাসিনার ওপর। আবার সেই মাসেই পতন ঘটেছিল শেখ হাসিনা সরকারের। শেখ হাসিনার জন্য 5 আগস্টের প্রতীকী গুরুত্ব বিশাল। 2 বছর আগে এই দিনেই তিনি দেশ ছাড়েন।
এবার এই দিনেই তিনি দেশবাসীর সামনে আসছেন। রাজনীতিতে প্রতীকী অনেক বড় অস্ত্র। যে দিনটিতে তার সরকারের পতন হয়েছিল সেই দিনটিকেই তিনি রাজনৈতিক প্রত্যাবর্তনের বার্তা দেওয়ার দিন হিসাবে ব্যবহার করছেন। তিনি হয়তো বলতে চাইছেন, যেদিন আমি গিয়েছিলাম সেই দিনই বলছি আমি ফিরব। তাই 5 আগস্টের অনুষ্ঠানকে শুধু একটি রাজনৈতিক বক্তব্য হিসাবে দেখলে ভুল হবে। এটি হতে পারে 3টি বার্তার সূচনা। প্রথম বার্তা, শেখ হাসিনা পালিয়ে যায়নি, বহু প্রাণহানি এড়াতে নিরাপদ স্থানে গেছেন, তিনি রাজনৈতিকভাবে সক্রিয়। দ্বিতীয় বার্তা, আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি অটুট আছে জনসমর্থনও। আর তৃতীয় বার্তা, দেশের মানুষকে রক্ষা করা এবং ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনতে শেখ হাসিনাকে দেশে ফিরতেই হবে। 2 বছর আগে যে 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর প্রতীকী ছিল, 2 বছর পর সেই 5ই আগস্ট হয়ে উঠতে পারে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের নতুন কাউন্টডাউন। আর যদি সেদিন তিনি সত্যিই দেশে ফেরার নির্দিষ্ট দিন ঘোষণা করেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে ডিসেম্বরের আগে আরও অনেক হিসাব বদলে যেতে পারে। কারণ প্রশ্নটা তখন আর শুধু শেখ হাসিনা কবে ফিরবে থাকবে না। এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতাকর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। আপারে 4 আগস্ট 2024 বিএনপির মুরত ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আর কিচ্ছু নাই। কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের। উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি। ব্যাপারটা এরকম না। ওনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। আওয়ামী লীগকেও বলবো কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন। আওয়ামী লীগের পুনর্বাসন এবং শেখ হাসিনার দেশে ফেরা, আপনি কি মনে করেন যে কথা আমরা শুনছি তিনি দেশে ফিরবেন ডিসেম্বরে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ডিসেম্বরে ফিরবেন কিনা আমি জানি না, তবে আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ফিরতে হবে কয়েকটা কারণে। আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে দূর থেকে দাঁড়িয়ে ওনার অবস্থানটা চিন্তা করেন, ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের সঙ্গে তার আরো বৃহৎ পরিবার, তার দল, যেই দলটিকে একেবারে ভেঙে চুরে যাওয়া অবস্থায় 75 থেকে 80 তিনি 81 সালে ফিরে এসে হাল ধরেছিলেন এবং 81 থেকে 26 46 বছর উনি এই দলটার প্রধান হিসেবে মাঠে, রাজনীতির মাঠে, সংসদে, রাষ্ট্র ক্ষমতায় এবং বিরোধী দলে থেকে লড়াই করেছেন। সো এখন যদি উনি না আসেন, ওনার পরিবার তো কেবলমাত্র উনি এবং ওনার 2 সন্তান নন, ওনার পরিবার হচ্ছে আওয়ামী লীগের এই বিশাল পরিবার। সো এই কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, ভোটার, যারা ভোটার ধরেন নেতাকর্মী বাদ দিলেন, হ্যাঁ, সাধারণ মানুষ, তাদের কি হবে? 1, 2 হলো ওনার পরিবার এবং ওনার ব্যক্তির যে ত্যাগ এই রাজনীতির পেছনে, সেটা কোথায় যাবে? 3 হলো ওনার বয়স হচ্ছে, আল্লাহ না করুক ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে। বিদেশের মাটিতে যদি ওনার মৃত্যু হয়, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। মানে ওনার রাজনৈতিক জীবন, ওনার দলের ভবিষ্যৎ সবকিছুর উপরে দ্যাট উইল বি দি লাস্ট নেইল ইন দি কফিন। সো আমার মনে হয় এগুলো আমি যেমন মানে দূর থেকে দেখে হিসাব করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি চিন্তা করেছি আসা না আসার মধ্যে ইয়েটা কি, উনিও নিশ্চয়ই করেন। আর উনি ফিরে আসা সবচেয়ে বেকায়দায় কারা পড়বে আপনি বলেন তো? এটা আমি আরো 9 মাস আগে বলেছিলাম, সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার, সবচেয়ে বেকায়দায়। আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 5ই আগস্ট ঘিরে যে তৎপরতা আওয়ামী লীগ করতে চায় সেই মুরদ আওয়ামী লীগের নেই। আপারে 4 আগস্ট 2024 বিএনপির মুরত ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আর কিচ্ছু নাই। কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। আপনি আমাকে বলেন না, এই আপনারাই আর আমরা তো একই জায়গায় বহু স্টক শো করেছি। 4 আগস্ট 2024 বিএনপি কই ছিল? তো সুতরাং নাইটাই এগুলো বলা যায়। হাসিনাও বহু বলছে বিএনপি নাই, এগুলো বললে শান্তি লাগে, শান্তি পাওয়ার জন্য বলে, ওটা কোনো অসুবিধা নেই, পলিটিক্যাল রেটরিক। যদি নাই থাকে তাহলে আর শো ন্যারেজ দেখায় সব কর্মীকে ভিতরে রাখতে হয় কেন? তাহলে 5 জনের মিছিলে 500 জনের নামে মামলা হয় কেন? আমার এলাকায় যেই ছেলেটা হয়তো দল কোনোটাই করে না, হাসের ইলেকশন করেছে আমার সাথে, তার নামও আওয়ামী লীগের মধ্যে ঢুকায় দিয়ে মামলা দিতে হয়? এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? তো ওগুলোর জব আমি দিতে চাই না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বরং ফোকাস করা উচিত ওনার নিজের মন্ত্রণালয়। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের।
উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে বাংলা মানে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি। ব্যাপারটা এরকম না, ওনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। হি বেটার ফোকাস অন হিজ ওন মন্ত্রণালয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ওনার এই সকল কিছুর হিসাব ওনার কাছেও নিশ্চিত আছে, এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, না পারবে কারাগারে নিয়ে নিরাপদ অবস্থায় রাখতে। এই জায়গায় একটু আপনাকে কাটলাম, ফাঁসির কথা বললেন তো এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। শোনেন, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা, আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি সাধারণ মানুষের কথা শুনতে চাই, সাধারণ মানুষ কি বলে, কি ভাবে। আপনারাও কান পাতেন, আমি পলিটিক্যাল পার্টি সবগুলোকে বলবো আপনারা কান পাতেন, আপনারা দেখেন সাধারণ মানুষ কি বলে। আমার কথা আপনাদের তিতা লাগবে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু মানুষ কি বলে এটা কান পাতেন। কেন পাতেন? আমি এনসিপিকেও বলবো, বিএনপিকেও বলবো, জামাতকেও বলবো, কারণ মানুষকে ঘিরে আপনাদের কাজ। আর আওয়ামী লীগকেও বলবো কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন। আপনারা যে যখন ক্ষমতায় থাকে সে কিন্তু মানুষের পালসটা বুঝতে পারে না বলেই 5ই অগস্টের মতো ঘটনা ঘটে। তো সে কারণে আমি বলবো প্রত্যেকটা রাজনৈতিক দলকেই মানুষ কি বলে শোনেন, গণপরিবহন ব্যবহার করেন, রাস্তায় হাঁটেন, দুটো মানুষের সাথে কথা বলেন। আর কিছু না হোক ফেসবুকে দেখেন অনেক ছোট 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 মোবাইল জার্নালিস্ট আছে, তারা কিন্তু ঠাস করে একে তাকে ধরে 2024 সালের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গত 2 বছরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বেশ কয়েকবার আলোচনায় এসেছে। তবে এবারই প্রথম সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। একদিকে শেখ হাসিনা যেমন দেশে ফেরার কথা বলছেন, অন্যদিকে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার কথা বলছে বাংলাদেশের বর্তমান সরকার। অতীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ভারতকে এই বিষয়ে বলা হয়েছিল, কিন্তু এ নিয়ে কখনোই তেমন কোনো মন্তব্য করেনি ভারত। বাংলাদেশ আর ভারতের মধ্যে 2013 সাল থেকে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, 2016 সালে যা সংশোধন করে প্রক্রিয়াটি আরও সহজ করা হয়েছিল। মূলত ভারত ও বাংলাদেশ অপরাধীদের ধরপাকড় এবং সন্ত্রাস দমনে একে অপরকে সাহায্য করার জন্যই 2013 সালে এই চুক্তি করেছিল। চুক্তি অনুসারে যদি কোনো অপরাধী এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যায়, তাহলে তাকে ধরে আগের দেশে ফেরত পাঠানোর জন্য 2 দেশ একে অপরকে সাহায্য করবে। এই চুক্তিতে কাউকে ফেরত আনার ক্ষেত্রে অপরাধীর শাস্তি হতে হবে কমপক্ষে 1 বছর। এমনকি অপরাধ করার চেষ্টা বা সাহায্য করার অভিযোগ থাকলেও তাকে ফেরত পাঠানো যাবে। তবে এই চুক্তিতে এমন কতগুলো বিধান বা শর্ত রয়েছে যা ব্যবহার করে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানেরও সুযোগ রয়েছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞদের অনেকে। চুক্তি অনুসারে যাকে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে। তবে কোন কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ লম্বা। এর মধ্যে হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যা ঘটানো, বোমা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে হত্যা, গুম ও নির্যাতনের একাধিক মামলা হয়েছে। এই অভিযোগগুলো যেহেতু ফৌজদারি অপরাধের সাথে জড়িত, তাই চুক্তির আওতায় একে রাজনৈতিক মামলা বলে উড়িয়ে দেওয়া কঠিন। এছাড়া 2016 সালে এই চুক্তিটি সংশোধনের পর নিয়ম হয়েছে মামলার সাক্ষ্য প্রমাণ জমা না দিয়ে কেবল আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার কপি পাঠালেই হবে, অর্থাৎ প্রত্যর্পণের বিষয়টি আরও সহজ হয়েছে। সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা দিলেই সেই কাগজের ভিত্তিতে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লির কাছে তাকে ফেরত চাইতে পারবে। এমনকি কূটনৈতিক চ্যানেলে আবেদনের মাধ্যমেও অপরাধীকে অস্থায়ী গ্রেফতারের বিষয়টি চুক্তিতে রয়েছে। এক্ষেত্রে যদি মনে হয় যে অপরাধী পালাতে পারে, তাহলে 60 দিনের জন্য তাকে অস্থায়ী গ্রেফতার করা যাবে। তবে ভারতের যদি মনে হয় যে এই অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি, তাহলে প্রত্যর্পণের আবেদন তারা নাকচ করতে পারে। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তিতে থাকা এই শর্তটিকেই সব থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. আইন অনুযায়ী নিজ থেকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কোনো বাধা দেখছেন না বিশেষজ্ঞরা। এক্ষেত্রে দেশে আসার পর আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই তাকে যেতে হবে। 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। এক্ষেত্রে তিনি যদি দেশে ফেরেন, তাহলে অবশ্যই তাকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করতে হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের মতে একজন ফিউজিটিভের পক্ষে কোনো আইনগত সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই। তাকে অবশ্যই আসতে হবে, এই ট্রাইব্যুনালেই সারেন্ডার করতে হবে, এই ট্রাইব্যুনালে সারেন্ডার করেই তাকে জেলে যেতে হবে। তিনি বলছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 21 ধারা অনুযায়ী রায়ের 30 দিনের মধ্যে অ্যাপিল করতে হয়। সময় পার হলেও সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগ প্রিন্সিপাল অফ কমপ্লিট জাস্টিস নীতিতে অ্যাপিল নিতে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুল কবিরের মতে শেখ হাসিনার আসতে কোনো বাধা নেই, তিনি আসবেন, তারপর যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে সেটি তাকে মোকাবেলা করতে হবে। নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু রয়েছে, এরপর থেকেই তিনি গ্রেফতার হবেন। অবশ্য শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যতটা না আইনি, তার থেকে বেশি রাজনৈতিক বলেই মনে করেন রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এছাড়া তারা মনে করেন বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আইনি নানা প্রক্রিয়া থাকলেও দিন শেষে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক দেনদরবারের ওপরই সবকিছু নির্ভর করছে। আবার অনেক বিশ্লেষকের ধারণা, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই বারবার দেশে ফেরার বিষয়টিকে শেখ হাসিনা আমি আবার ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন, আপনারা কোন বর্ডার পার হবেন চিন্তা করে দেখেন। এটা কি শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের আন্দোলন ছিল? এটা কি শুধুমাত্র এক দল লুটেরার পরিবর্তে আরেক দল লুটেরা এসে দেশটাকে খাবে সেই জন্য ছিল? এই লড়াইটা কি ছিল যে আগের মতো দুর্নীতি চলবে, শুধু মানুষগুলো বদলায় যাবে? এই আন্দোলন সেই জন্য ছিল না। আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম একটা মানবিক রাষ্ট্র, যেই রাষ্ট্রে 18 কোটি মানুষ তার নাগরিকের অধিকার নিয়ে বাঁচতে পারবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা দেখলাম 15 বছর যা হয়েছে, দেশ এখন প্রায় সেই পথেই যাচ্ছে। অনেকে বলে পতিত ফ্যাসিস্টকে ফিরতে দেয়া হবে না। পতিত ফ্যাসিস্টকে কেউ ফিরতে দেবে না, যদি ফেরে আপনাদের ব্যর্থতার কারণেই ফিরবে। আপনারা যখন চাঁদাবাজি করেন, ধান্দাবাজি করেন, বালুর ব্যবসা করেন, আপনারা যখন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লুটপাট করেন, আপনারা যখন কিভাবে নির্বাচনে জালিয়াতি করে আরেকবার আরেক আসন আরেকটু জায়গা পাওয়া যায় সেই ধান্দা করেন, আপনারা যখন ক্ষমতার ভারসাম্যে আর বিশ্বাস করেন না, আপনারা যখন ভিন্ন মতকে দমন করার জন্য নোংরা পথ অবলম্বন করেন, ঠিক যেরকম শেখ হাসিনা সরকারের সময় হয়েছিল, তখন মনে রাখবেন আপনারাই কিন্তু সেই স্বৈরাচারকে বরণ করে নিয়ে আসবেন। আমি তো 15 বছর ছিলাম, কার কি ভূমিকা, কার কি কথা, কোন দলের কি, আমি সব নিজের চোখে দেখেছি। এমনও মিটিং গেছে, বলা হয়েছে সরকারের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই, তারা এখন বিরাট বিপ্লবী সাজে। শোনেন, ক্ষমতার চোখে চোখ রাখার সাহস খুব কম মানুষের হয়, বেশিরভাগই হলো ইন্দুরের মতো, ক্ষমতা যেই দিকে তেনারান সেই দিকে। সব দেখা হয়েছে 15 বছর। আজকাল যারা বড় বড় বিপ্লবী সাজে, তারা কোথায় ছিল 15 বছর খুব ভালো করে জানি। রাতের অন্ধকারে কার দলের সঙ্গে কার দলের ব্যবসা হয়েছে, কোথায় কোন লেনদেন হয়েছে, কে শান্তি মতো কাজ করে এলাকায় ঘুমাইতে পারছে, কে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হাত মিলায়া রাজনীতি করছে এবং মিটিং এর সময় বলছে থাক আওয়ামী লীগের নাম নিয়ে কিছু বলার দরকার নাই, এইসব আমরাও খুব ভালো জানি। বীর সাজবেন ভালো কথা, খোঁচাখুচি করেন না। খোঁচাখুচি করলে আমি আবার ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। যাই হোক, সরাইল আশুগঞ্জের মানুষের কাছে আমার অনেক ঋণ, আমি আমার এই ঋণ পরিশোধের চেষ্টা করব। সরাইল আশুগঞ্জকে মডেল উপজেলা করবার যে ওয়াদা আমি করেছিলাম, সেই ওয়াদা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আজকে এখানে সম্মানিত ইউনো মহোদয়, ওসি সাহেব উপস্থিত আছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, চর সোনারামপুরে বালুর ব্যবসা, এক দল গেছে আরেক দল খাচ্ছে, এবং কারা খাচ্ছে তাদের সবার ছবি, সবার নাম আশুগঞ্জের মানুষ জানে। আমি অনুরোধ করব, সরকারি দল সরকারি মত দেখবেন না, চোর চোরি সে যেই দলেরই হোক, বালুচোর বালুচোরি সে যেই দলেরই হোক, মাদক ব্যবসায়ী সে যেই দলেরই হোক, এবং এইসব চোর লুটেরাদের কারণে দলগুলো ডোবে, দলের সাধারণ কর্মীরা শাস্তি ভোগ করে। আমি অনুরোধ করব, দলমত দেখবেন না, অপরাধী দেখবেন, অপরাধ দেখবেন এবং আইনের শাসন না বলে কায়েম করবেন।
সেই আইনের শাসন যেন নিজ নিজ এলাকা থেকেই কায়েম শুরু হয়। মামলা বাণিজ্য নিয়ে কথা এসছে। আমি নিজে আইনজীবী, 25 বছরের প্র্যাকটিস। একই এফআইআর হুবহু একটার সঙ্গে আরেকটার কোনো অমিল নাই। আওয়ামী লীগের সরকারের সময় হয়েছে, শুধু আসামির নাম পরিবর্তন হয়েছে। অজ্ঞাতনামা 200 আসামি, 200 আসামির মধ্যে কখনো এই বিএনপির এই লোক, না হলে ওই লোক, জামাতের এই লোক, ওই লোক, এইভাবে মামলা দেওয়া হয়েছে। হয়েছে কি হয় নাই? সেই ধারা কেন 5ই অগস্টের পরেও জারি থাকবে? আমরা না পরিবর্তনের ওয়াদা করেছিলাম? আমরা না আইনের শাসন কায়েম করার কথা বলেছিলাম? আমরা না ন্যায় বিচার নিশ্চিতের কথা বলেছিলাম? তাহলে এখনো কেন এই মামলা বাণিজ্য জারি থাকে? এখনো কেন জামিনের পরে শোন আরেস্ট দিয়ে জেলখানার গেট থেকে আসামি ধরে নেওয়া হয়? আমি সবাইকে বলবো, 5ই অগস্ট সবার জন্যই শিক্ষা। ইউনূস সরকার তো গেলই, সেটা এখন মুখ্য বিষয় না। তারেক রহমান সরকার, বর্তমান সরকার সম্পর্কে কথা বলেন, শুধু কল্পনা আমি করতে বলি। ভারত নিজেই চিন্তা করুক, ভারতে এরকম একটা গণঅভ্যুত্থানে পরাস্ত, প্রাণ ভয়ে পালায় আসলো এক নেতা, তিনি যদি এসে এখানে রাজনৈতিক কর্মকাণ্ড, এই বক্তব্যগুলি এইভাবে দিতেন, এটা কি ভারত অ্যালাউ করতো? এবং তারপরে যদি তাকে দণ্ড দিত, তখন তো ভারত বলতো যে আমার কাছে প্রত্যর্পণ করো। হেলিকপ্টার 8-10টা বসে থাকতো নেয়ার জন্য। যারা নিজেরা সমর্থন করে না যে কাজটা, সেটা মানে অন্য দেশের বিষয়টা নিয়ে তারা কেন মানে নাক গলাচ্ছে, কেন অ্যালাউ করতেছে? হ্যাঁ, এইটুক বলা যায় যে তাকে ভিডিও কনফারেন্সে আসতে দেয়া হয়নি, তাতে কি আছে? অডিও কনফারেন্সে যেভাবে জাঁকজমকপূর্ণভাবে করলো, সেটা আমি বারবার বলছি যে এই সমস্ত বক্তব্যে কিছু আসতে যাবে না। এতে আওয়ামী লীগ যারা উজ্জীবিত হবে, এটা আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগ উজ্জীবিত হলেও পাবলিক, সবচেয়ে বড় কথা হলো জনগণ যতক্ষণ না পর্যন্ত সম্পৃক্ত না হবে, সরকার মোটা দাগে ব্যর্থ যদি হয়, তখন হয়তো একটা সুযোগ হইলেও হইতে পারে। কিন্তু আমার বিশ্বাস সেই ধরনের পরিস্থিতি আস্তে আস্তে 10-15 বছর মিনিমাম। এর মধ্যে একটা অস্থিরতা তৈরি করতেছে জামাত এনসিপি মিলে, যে তারা আর সরকারকে ক্ষমতা রাখতে চায় না। তারা লং মার্চ, তারপর আরো কি কর্মসূচি পালন করতেছে। তো এইগুলি আসলে শেষ পর্যন্ত একটা হয়তো ক্ষেত্র তৈরি করবে, কিন্তু চূড়ান্ত অর্থে এটা জামাতও বোঝে, এনসিপিও বোঝে যে আওয়ামী লীগ হচ্ছে 1 নম্বর শত্রু। সুতরাং ওই দিন শেষে কিন্তু সবাই এক হয়ে যাবে। তো আপাতত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি একেবারেই মানে বিপরীত অবস্থানে সব পক্ষ। এই অবস্থায় সুবিধা করতে পারাটা অসম্ভব। যতটুকু হবে আমি বললাম তো, সেটা সরকারের ব্যর্থতার কারণে। সেই ব্যর্থতার গুলি বোঝাই যাচ্ছে, নানা দিকে সেই অবস্থাগুলো সুসংহত করতে পারতেছে না। সেটা হয়তো একসময় করে ফেলতে পারবে, আর যদি না পারে তাহলে হয়তো একটা সুযোগ হবে। কিন্তু সবাই মিলে যখন একজোট হয়ে যাবে, তখন আওয়ামী লীগের জন্য এটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তো সুতরাং রণদীপ জয়সওয়াল আজকে বলছে যে ভারতের সমর্থন নেই, এটা বলে এটা দায় সারা একটা মানে দায় এড়ানোর একটা বক্তব্য। অবশ্যই দায় নিতে হবে যে ভারতের মাটিতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখছে। এইটা কোনোভাবেই এই অবস্থাটা দুই দেশের সম্পর্ককে উন্নত করবে না। এবং ভারত কিন্তু কূটনীতিতে পিছিয়ে গেল। আগেও তারা ওই শেখ হাসিনাকে ঢালাও সমর্থন দিয়ে যেমন পিছিয়ে গেছে, একতরফা সমর্থন, এইবারও কিন্তু পিছিয়ে গেল। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হয়েছে। তাই বলবো দর্শক, আপনার মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সুখে থাকবেন, ভালো থাকবেন, এই কামনা রইল। আল্লাহ হাফেজ।